গ্রামের নাম শ্যামপুর। গ্রামের একদম শেষের মাথায় বড় বাড়িটা হলো চৌধুরী বাড়ি। তবে এই বাড়িতে বিয়ে হয়েছে দুই বোনের। বড় বোন হচ্ছে মালা আর ছোট বোন শিউলি। তবে একই বাড়িতে তাদের দুই বোনের বিয়ে হলে তাদের কিন্তু স্বভাব আকাশ পাতাল তফাৎ ছিল। চল মা চল, দুই লক্ষ্মী হয়ে আমার ঘরে চল। আজ থেকে এই ঘরটা তোরা হাসি খুশিতে আনন্দে ভরে রাখবি রে মা। শিউলি তার শাশুড়ি মাকে প্রণাম করে আর তখন তার শাশুড়ি মা বলতে থাকে, থাক থাক মা, আর প্রণাম করতে হবে না রে। আমাদের আশীর্বাদ সব সময় তোদের মাথার ওপর আছে। আর তোরা দুই বোন আমার ঘরটাকে যেন খুশি আনন্দেতে ভরে রাখিস, এটাই আমরা চাই। আর কিচ্ছু চাই না রে মা। আমরা তো চেয়েছিলাম আমাদের ঘরে দুটো লক্ষ্মী প্রতিমা আসুক, তাই এসে গেছে। আমাদের আর কি চাই রে মা। তখন বড় বোন মালা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা, আপনাকে এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমরা আপনার সংসারটাকে পরিপূর্ণ করার জন্য এসেছি। আর এমনিতে আপনাদের তো এখন বয়স হয়েছে, আপনাদের এখন বিশ্রাম নেওয়ার সময়। সংসারের সব দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিন। দেখুন আমরা সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো মা। হ্যাঁ মা, দিদি তো একদম ঠিক কথা বলেছে। আপনাকে অতটা চিন্তা করতে হবে না। এখন যখন আমরা এসে গেছি, সব কিছু আমরা করব মা। আপনার মন মর্জিতে সব কিছু হবে। একবার আপনি শুধু বলবেন কি কি করতে হবে না করতে হবে, সব কিছু আমরা করব মা। আমি তো আগে থেকেই জানতাম রে মা, তোরা দুই বোন আমার সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখতে পারবি। তাই জন্য তো তোদের দুই বোনকে আমার দুই ছেলের সাথে বিয়ে দিয়েছি। আর আমার ঘরেতে দুই দুই লক্ষ্মী নিয়ে এসেছি রে। তখন বড় বোন মালা মনে মনে বলতে থাকে, বাবা, এত বড় বাড়িতেই আমার বিয়ে হয়েছে, তবু আবার এই বাড়ির বড় বউ হচ্ছে আমি। বাহ, এটা তো খুবই ভালো হয়েছে। এইবার সব কিছু আমার হাতের মুঠোয় করতে হবে। সবগুলোকে আমার হাতের আঙুলে নাচাতে হবে। সবাইকে হাতের মুঠো করে রাখতে হবে। আচ্ছা শোন মা, চল মা চল, ঘরের মধ্যে চল। কাল থেকে যে তোদের ওপর অনেক ধকল গেছে রে মা। চল চল, একটু বিশ্রাম করবি, চল তো। তবে বড় বোন মালা ছিল খুবই হিংসুটে, মুখে মধু কিন্তু মনে বিষ। কিন্তু শিউলি ছিল শান্ত ভদ্র, সবার কথা শোনে, কাউকে কষ্ট দিতে পারত না। এমনভাবে বিয়ের দুদিন কেটে যায়। তবে সকালবেলা কমলা দেবী তার দুই বৌমাকে বলতে থাকে, তোমরা সকাল সকাল উঠে গেছো, এটা দেখে খুব ভালো লাগলো মা। আচ্ছা শোনো মা, এই বিয়ের কারণে কদিন ঘর টর ভালোভাবে পরিষ্কার করা হয়নি। ঘর পুরো একদম অগোছালো হয়ে আছে। আজকের পুরো ঘরটা পরিষ্কার করতে হবে। শোনো মা, তোমরা বলো তো দেখি কে কোন কাজটা করতে পারবে ভালোভাবে, সেই কাজটা করো। আমার সাথে সাথে হাতে হাতে একটু হাত লাগাও, তা না হলে হবে না। মা, শিউলি তো এখন অনেক ছোট আছে, ও এইসব বুঝবে না। ওকে একটু বিশ্রাম নিতে দিন। শুনুন না মা, আমি বলি কি, আপনারও তো বয়স হয়েছে, আপনি তার চেয়ে বরং গিয়ে একটু বিশ্রাম নিন তো, তাহলে ভালো হবে। আর বাড়ির কি কি কাজ করতে হবে না করতে হবে আমি সব করে দেব। আর বাড়ির তো বড় বউ আমি, আমার তো সব কিছু খেয়াল রাখতে হবে, তাই না মা? আমি ঘর দোর সব পরিষ্কার করে দেবো মা, আপনাকে একদম চিন্তা করতে হবে না। না না দিদি, তুমি এসব কি বলছো বলো তো? আমি তো কাজ করতে পারি। আর এমনিতে তুমি তো জানো, আমি যখন বাড়িতে ছিলাম তখন তো সব কাজকর্মই তো ভালোভাবে করতাম। আর শোনো দিদি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব কিছু করতে পারবো। মা, আপনি বলুন তো কি কি করতে হবে না করতে হবে, আপনি আমাকে বলে দিন, আমিও সব কিছু কাজ করতে পারবো। তখন কমলা দেবী মুচকি হেসে বলতে থাকে, আচ্ছা শান্ত হও মা, শান্ত হও। শোনো মা, এই সংসারটা হচ্ছে তোমাদের দুই বোনের। আর তোমরা দুই বৌমা তো এই সংসারটাকে সামলে রাখবে, বুঝেছো? আর শোনো, এখানটায় কাজগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। তাই কে কি কাজ করবে না করবে তোমরা দুই বোনই দেখে নাও, বুঝেছো? দেখুন মা, আমি আবারও বলছি, বাড়ির কিন্তু সব কাজ কিন্তু আমি করতে পারবো, কারো দরকার লাগতো না মা। আর এমনিতে বাড়িতে যখন আমি ছিলাম তখন কিন্তু বাড়ির সব কাজকর্মগুলো কিন্তু আমি করতাম। তাই বলছিলাম আমার কোনো অসুবিধা হবে না। আর এমনিতে বিয়ে কদিন তো অনেক ধকল গিয়েছে সবার, তাই বলছিলাম যদি গিয়ে বোন একটুখানি বিশ্রাম নিত ভালো হতো। কিন্তু বোন যখন বলছে কাজ করতে পারবে, তাহলে ঠিক আছে, আমরা দুই বোন মিলে একসাথে কাজগুলো করে নেব মা, আপনাকে চিন্তা করতে হবে না। তখন শিউলি মনে মনে বলতে থাকে, দিদি এইসব কি কথা বলছে? বাড়িতে যখন ছিল সব কাজ তো আমাকে দিয়ে করাতো। দিদি তেমন একটা কোনো কাজ করতো না। আর এখানে এসে শাশুড়ি মায়ের সামনে কেমন মিথ্যে কথা বলছে। এমনভাবে মিথ্যে কথা বলবে ভাবতে পারিনি।
আচ্ছা ঠিক আছে, শোনো বৌমারা, তাহলে তোমরা তোমাদের কাজ ভাগ ভাগ করে নিও নিজেদের মধ্যে, বুঝেছো? আর হ্যাঁ, কাজগুলো সেরে উঠে কিন্তু মা তোমাদের রান্না করতে হবে। আজকের কিন্তু তোমরা প্রথম রান্না করবে, আর তোমার শ্বশুর মশাই তো তোমাদের হাতে রান্না খাওয়ার জন্য সেই বসে আছে, বুঝেছো? ঠিক আছে মা, কাজগুলো সারার পর আমরা সুন্দরভাবে সব রান্না করে রাখবো। কি কি রান্না করতে হবে না করতে হবে বলে দেবেন, আমরা সেরকমভাবে সব রান্না করব মা। তারপর তারা দুই বোন সব কিছু কাজকর্ম সুন্দরভাবে সেরে তারপর তারা রান্নাবান্না সেরে ফেলে এবং দুপুরবেলা তার শাশুড়ি এবং শ্বশুরকে খেতে দেয়। তারা খেয়ে দিয়ে বলতে থাকে, বৌমারা, তোমাদের দুই বোনের মধ্যে এই ডাল রান্নাটা কে করেছে বলো তো দেখি? মালা এবং শিউলি তার শ্বশুরমশাইয়ের এমন কথা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। বাবা, ডালটা হচ্ছে শিউলিই করেছে। কেন বাবা, ডালটা ভালো হয়নি? আমি তো বারবার শিউলিকে বলেছিলাম যে তোকে কিছু করতে হবে না, তুই পাশে বসে থাক, কিন্তু ও আমার কথা শুনলই না। বারবার বলতে চাইলো যে না, আমি যদি সবার কাজকর্ম করতে পারি তাহলে সবাই আমার ভালো বলবে। আর দেখো, ডালটা করেছে এমনভাবে যে মানুষ খেতে পাচ্ছে না। দেখ শিউলি, দেখ তুই কি অবস্থাটা করলি। বাবা, সত্যি ডালটা ভালো হয়নি, কিন্তু আমি তো ঠিকঠাকভাবেই রান্না করেছি। আরে ছোট বৌমা, তুমি এই ডালটা করেছো? বৌমা, তোমার হাতে যে জাদু আছে, ডালটা অসাধারণ হয়েছে। এমন সুন্দর ডাল খেয়ে মনটা তৃপ্তি হয়ে গেল। খুবই সুন্দর হয়েছে ডালটা মা। তোমার সত্যি হাতে জাদু আছে মা, জাদু আছে। তারপর কমলা দেবী তার বড় বৌমার হাতে রান্না খেয়ে বলতে থাকে, তা বৌমারা, এই মাছের ঝোলটা কে করেছে বলো তো? মা, মাছের ঝোলটা আমি করেছি। কেন মা, মাছের ঝোলটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আমি জানতাম মা, মাছের ঝোলটা ভালোই হবে। আমি খুব ভালোভাবেই রান্নাটা করেছি। আর এমনিতে যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন তো রান্না বান্না সব কিছু আমিই করতাম মা। আচ্ছা বড় বৌমা, তাহলে তুমি মাছের ঝোলটা করেছো। তা মা, মাছের ঝোলে তো নুন কম হয়েছে। যখন তুমি মাছের ঝোলটা করেছো একটু চেখে দেখতে পারোনি? তাহলে তো সব কিছু ঠিকঠাক হতো। আচ্ছা, তাহলে তরকারিতে নুন কম হয়েছে, কিন্তু মা আমি যখন চেখে দেখেছিলাম তখন তো দেখলাম যে নুন টুন ঠিকঠাক আছে। সেই কারণে আর কিছুই দিলাম না। মনে হয় আমি একটু নুন কম খাই আর আপনারা একটু বেশি খান, তাই জন্য মনে হয় এমনই লাগছে মা। আচ্ছা ঠিক আছে বৌমা, কোনো অসুবিধা নেই। আর তোমরা আজকের প্রথম রান্না করেছো মা, তাই হয়তো একটু হেরফের হয়েছে। এর পরের বার থেকে যখন রান্না বান্না করবে তাই একটু খেয়াল রাখবে মা, তাহলে ভালোই হবে, বুঝেছো? তবে গিন্নি, একটা কথা বলি, বড় বৌমা রান্নার ভার না দিয়ে ছোট বৌমাকে রান্নার ভার দাও, তাহলে খুব ভালো হবে। ছোট বৌমার হাতে রান্না যে লাজবাব। না না বাবা, আমি রান্না করতে পারবো। আজকের একটু অসুবিধা হয়ে গেছে, কিন্তু পরের বার থেকে আমি ভালোভাবে রান্না করব। আপনি একবার দেখে নেবেন বাবা। বাবা, আমরা যখন সব কাজ দুজন মিলে করতে পারছি তাহলে রান্নাটাও দুজন মিলে করব। যদি দিদির কোনো অসুবিধা হয় তাহলে আমি দিদিকে শিখিয়ে দেব, কোনো সমস্যা হবে না। আমরা দুই বোন মিলেই সংসারটাকে সুন্দরভাবে বেঁধে রাখবো বাবা। তখন মালা মনে মনে বলতে থাকে, দেখেছো, সব জায়গায় নাক গলানো চাই, এখানে এসেও নাক গলিয়ে দিয়েছে। কেন রে বাবা, এত বেশি কেন কথা বলে তা কে জানে। আমি আমারটা দেখে নেব তা না, সব জায়গায় শুধু উপজে উপজে কথা বলতেই যাবে। দূর, ভালো লাগে না আমার বোনটাকে নিয়ে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে শিউলি তার সংসারে সুন্দরভাবে কাজকর্ম সব ঠিকঠাক করত। তা নিয়ে তার শ্বশুর শাশুড়ি অনেক খুশিতে ছিল। এমনভাবে আরও বেশ কিছু মাস কেটে যায়। তবে একদিন, তবে ছোট বৌমা যেমনভাবে আমাকে আঙলে রাখে, খেয়াল রাখে, মনে হয় যেন ও আমার বৌমা না, আমার নিজের মেয়ে। মা, একটা বাবা মাকে ছেড়ে আর একটা বাবা মায়ের কাছে এসেছি, তাহলে বলো তো, তোমাদেরকে খেয়াল রাখবো না তো কাদেরকে খেয়াল রাখবো? আর এমনিতে তুমি তো আমাদের মা হও, আর মাকে খেয়াল না রাখলে হয় নাকি বলো তো? আরে গিন্নি, আগে তুমি বলতে যে তোমার ছেলেদের বিয়ে দিলে কেমন বৌমা আসবে না আসবে তার কোনো ঠিক নেই। আর দেখো, তোমার দুটো দুটো বৌমা সবই ভালো। দেখো তো তোমাকে কতটা খেয়াল রাখে। তুমি একদম ঠিক বলেছো গো। আমার দুই বৌমার মধ্যে সব থেকে আমার ছোট বৌমাটা হচ্ছে সবার বেশি খেয়াল রাখে। বড় বৌমা রাখে, কিন্তু সব থেকে বেশি ছোট বৌমাই কাজকর্ম করে। আর এমনিতে ভাগ্য করে আমি এমন বৌমা পেয়েছি। আমি যে খুব খুশি গো এমন বৌমাদেরকে পেয়ে। মালা তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে সে খুব রেগে যায়।
আচ্ছা শোনো বৌমারা, আজকের হচ্ছে আমার মেয়ে পিউ আসবে, বুঝেছো? আর হ্যাঁ, কালকের হচ্ছে তোমাদের একটা বড় দায়িত্ব দেব। আমাদের যে সোনার গয়না টয়নাগুলো আছে সেগুলোকে ভালোভাবে তোমরা গুছিয়ে গাছিয়ে আলমারিতে তুলে রাখতে হবে। আর দেখবে সব কিছু যেন ঠিকঠাক থাকে, বুঝেছো? আরে, এটা কি শুনলাম? শাশুড়ি মা আমাদের দায়িত্বে সোনার গয়না ছাড়ছে? বাবা, এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। এইবার শিউলি তোকে কিভাবে জব্দ করতে হয় এইবার আমাকে দেখে নে তুই। আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যেমনভাবে বলবেন আমরা ঠিক তেমনভাবে করব। তবে আজকের পিউ দিদি আসছে, শুনে যে খুবই ভালো লাগলো। তাহলে আজকে রাতে একটু আড্ডা মারবো পিউদির সাথে। এইসব বলে দুই বৌমা যে যার মতো সবার ঘরে চলে যায়। তবে মালা তার ঘরে গিয়ে ভাবতে থাকে, এই বুড়িটা সব সময় ছোট বৌমাকে নিয়ে প্রশংসা করতে থাকে। এইবার বুড়িকে দেখাবো মজা। কালকের একবার সোনার গয়নাগুলো হাতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। কত ধানে কত চাল সেটা দেখাবো। হ্যাঁ। রাতে যখন মালার স্বামী রঞ্জন বাড়িতে আসে তখন মালা বলতে থাকে, আমার আর ভালো লাগে না, সব সময় এইটা শুধু শুনতে হয়, শিউলি শিউলি শিউলি। সব জায়গায় পুরো বাড়ি শুধু শিউলির নাম করতে থাকে। কেন গো, আমিও তো বাড়ির বড় বৌমা, তাহলে তাহলে আমার নামটা কি কেউ করতে পারে না? আমিও তো বাড়ির সব কাজকর্ম করি, তারপরেও শিউলির নাম সবাই জপতে থাকে। কেন গো, আমার আর ভালো লাগে না। আমি কি মানুষ না নাকি? আরে মালা, তা তুমি এত রেগে যাচ্ছ কেন? ওটা তো তোমার নিজেরই বোন হয়, আর তোমার নিজের বোনকে সবাই ভালোবাসে, প্রশংসা করে, এটা তো তোমার খুশি হওয়ার কথা। তাহলে তুমি তোমার বোনকে দেখে এত হিংসা কেন করছো? এই শোনো, আমি হিংসা করছি না, বুঝেছো? আমি জানি ওটা আমার নিজের বোন হয়, তবুও আমিও তো এই বাড়ির বউ, ও এই বাড়ির বউ। সবাই যদি সবসময় শিউলি শিউলি করতে থাকে তাহলে আমার ভালো লাগে বলো তো? আমার সামনে ওকে প্রশংসা করে, আমাকে তো একদম প্রশংসা করে না। তাহলে তুমি বলো না, আমার কি খারাপ লাগে না? দেখো মালা, তুমি যাই বলো আর তাই বলো, তোমার বোনকে আমি যতটা দেখেছি, তোমার বোন শান্ত স্বভাবের, খুব ভালো মনের মেয়ে। আর তোমাকে দেখলে তো মনে হয় যে তুমি তোমার বোনকে খুব হিংসা করো। শোনো, তোমাকে একটা কথা বলি, মন থেকেই হিংসাটা ছাড়ো, দেখবে সবার ভালোবাসা পাবে। তা না হলে একদিন বড় বিপদে পড়বি। ও আচ্ছা, তাহলে সব দোষ তো এখন আমারই হবে, তাই না? আমি আমার বোনকে হিংসা করি? দেখো, এমনটা কোনো কিছু না। আমার বোন তো সবার কাছে ভালো সাজার নাটক করে, সবার কাছ থেকে নাম কিনতে চায়, কিন্তু আমি তো ওটা করতে পারি না। না, আমার সাদা মনে কাদা নেই, তাই জন্য তো আমি সবার মুখের ওপর সব কিছু বলে দিই। সেটা তো কারো সহ্য হয় না। আর তুমি আমার স্বামী হয়ে ওদের পক্ষ হয়ে কথা বলছো। বাহ, তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। ঠিক আছে মালা, তুমি যখন এত ভালো, তোমার সাদা মনে কোনো কাদা নেই, তাহলে তুমি তোমার মতো থাকো না। কে কি করলো না বললো সেই সব কথায় কান দিতে হবে না। সময় আসলে সবাই বুঝতে পারবে কে ভালো কে খারাপ, বুঝেছো? পরের দিন সকালে মালা এবং শিউলি তার শাশুড়ি মায়ের সব গয়না বের করে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখছিল, আর সবগুলো বিছানার ওপর রাখে। আর তখন মালা তার বোনকে বলতে থাকে, আচ্ছা শোন বোন, তুই যা তো গিয়ে শাশুড়ি মাকে ডেকে নিয়ে আয়। আমরা তো সব কিছু দেখে শুনে রাখলাম, আর একবার শাশুড়ি মা যদি দেখে শুনে রাখে তাহলে খুব ভালো হবে। আর এখান থেকে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সব দোষ কিন্তু আমাদের নামে পড়বে, বুঝতে পেরেছিস? যা তুই গিয়ে শাশুড়ি মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছ। এগুলো তো সোনার গয়না, অন্য কিছুর হলে তা নয় হতো, কিন্তু যাই একবার গিয়ে শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসি। উনি এসে সব কিছু একবার দেখে নেবে। তারপর শিউলি তার শাশুড়ি মাকে ডাকতে চলে যায়, আর সেই সুযোগ বুঝে মালা তা একটা গলার হার সে লুকিয়ে নিয়ে নেয়। তারপর কমলা দেবী ঘরেতে এসে তার সব গয়না দেখতে থাকে, তার মধ্যে দেখে একটা সোনার গয়না নেই। তখন সে বলতে থাকে, এ কি বৌমারা, তোমরা এখানে কি ঠিকঠাক রেখেছো গুছিয়ে? এখানে তো দেখতে পাচ্ছি আমার একটা সোনার হার তো কম আছে, তা সেই সোনার হারটা গেল কোথায় বলো তো দেখি? কিন্তু মা, সব কিছু সোনার জিনিসপত্র তো শিউলি দেখে রাখলো, কিন্তু জানি না মা কি হয়েছে না হয়েছে। আমার মন বলে শিউলি এখান থেকে কোনো না কোনো একটা সোনার হাট সরিয়েছে, কারণ আমি তো বাইরে ছিলাম মা, আর আমিও তো জানি না এখানে কি ছিল আর না ছিল। শিউলি তার দিদির এমন কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, দিদি এইসব তুমি কি বলছো? তুমি আর আমি মিলে তো সোনার গয়নাগুলো সব কিছু দেখে শুনে রাখলাম, আর যখন আমি এতক্ষণ এখানে ছিলাম তখন তো দেখলাম ঠিকঠাক ছিল, আর তুমি তো বললে মাকে ডেকে আনতে, তাই তো গেলাম। তাহলে বলো তো?
দেখ শিউলি, একদম মিথ্যে কথা বলবি না। তুই আমাকে কেন দোষারোপ করছিস? তুই বলতে চাচ্ছিস তাহলে আমি নিয়েছি নাকি? শোন, তুই এমনভাবে হাত ছোটা আছিস সেটা আমি আগে থেকে জানতাম, ঠিক আছে? তুই এমনভাবে যে নাক কাটবি আমার বাবা মায়ের, সেটা কখনো কল্পনা করিনি। যদি বা নিয়ে থাকিস দিয়ে দে, ভালোই ভালোই বলছি। দেখো ছোট বৌমা, তোমাকে ভালোই ভালোই বলছি, যদি তুমি সোনার হারটা নিয়ে থাকো দিয়ে দাও বলছি। আর আমি তোমাকে কত ভালোবাসতাম, মাথায় করে রেখেছিলাম। তোমার মতো মেয়ে হয় না এটাই ভেবেছিলাম। তুমি যে তলে তলে এত বড় শয়তানি সেটা কখনো ভাবিনি। কমলার এমন চিৎকার চেঁচামেচি শুনে ঘরের ভিতর থেকে শিউলির বর চলে আসে। মা, তুমি কোনো কিছু না জেনে শুনে কারোর ওপর এমনভাবে দোষারোপ করো না। আমি যতটা ছোট বৌদিকে দেখেছি, ছোট বৌদি তো এরকম ধরনের মেয়েই নয়। সে যে চুরি করবে সেটা কখনোই না মা। আমার মন বলে তুমি কোনো কিছু ভুল ভাবছো। দেখো মা, আমিও তোমাকে বলবো, শিউলি এরকম ধরনের মেয়ে নয়। শিউলি কখনোই চুরি করতে পারে না মা। থাক থাক ছোট খোকা, তোকে আর তোর বউয়ের হয়ে কথা বলতে হবে না। তোর বউ এতদিন সবার সামনে মুখোশ পড়েছিল, আর সেটা আজকের খুলে গেছে। তবে শুনে রাখ খোকা, আজকেকার পর থেকে তোর বউয়ের হাতে আমি জলও স্পর্শ করব না। হ্যাঁ। মালা তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর সে অনেক খুশি হয়ে যায়। কমলা দেবী এইসব কথা বলে সে রেগে তার ঘরে চলে যায়। অন্যদিকে শিউলি তার ঘরে বসে বসে কাঁদছিল। তখন তার স্বামী এসে বলতে থাকে, দেখো শিউলি, তুমি কষ্ট পেও না। আমি জানি মায়ের কথাতে তুমি অনেক কষ্ট পেয়েছো। দেখো, মা তোমাকে ভালোবাসে, তাই বলছি। যা কিছু বলেছে মা তোমাকে মন থেকে বলেনি। আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি তো এতদিন আমার সাথে আছো, তোমার কি মনে হয় এই চুরিটা কি আমি করতে পারি? তুমি বলো তো। আমি এই চুরি করিনি, আর ওখানে আমি আর দিদি ছিলাম। কিন্তু দিদি কেন এত বড় মিথ্যে কথা বললো সেটা আমি জানি না। মা তো আমাকেই চোর দোষারোপ করছে, ভাবছে যে আমি চুরি করে নিয়েছি। দেখো শিউলি, তোমাকে একটা কথা বলি, তুমি যেন রাগ করো না। তোমার দিদি না তোমার ভালো সহ্য করতে পারে না। ও সব সময় তোমার ওপর হিংসা করে। তোমার দিদিকে দেখলেই বোঝা যায়। দেখো, দিদি আমার দিকে হিংসা করুক আর যাই করুক, তা নিয়ে আমি ভাবছি না। কিন্তু মা তো আমাকে বললো যে আজ থেকে নাকি আমার হাতে কোনো কিছু স্পর্শ করবে না, খাবে না। তাহলে তুমি বলো না আমি কতটা কষ্ট পাবো। তুমি চিন্তা করো না শিউলি, সত্য কখনো চাপা থাকে না। একদিন না একদিন সবার সামনে প্রকাশ হবে। আর আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এই কাজ কখনোই করতে পারো না। পরের দিন কমলা দেবী তার ঘরে বসে বসে বলতে থাকে, আরে ও বড় বৌমা, বড় বৌমা কোথায় গেলে বলো তো? এদিকে একটু আসো না, আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো যে কাচতে হবে। মা একটু এসো দেখি। শিউলি তার শাশুড়ি মায়ের চিৎকার শুনে সে তাড়াতাড়ি তার শাশুড়ি মায়ের কাছে এসে বলতে থাকে, মা, আপনার কি জামা কাপড় কাচতে হবে আমাকে দিন না, আমি সব কিছু ভালোভাবে কেচে নিয়ে আসছি। মা, এ কি মেয়ে, তোমাকে এখানে কে আসতে বলেছে? আমি তোমাকে কালকে বলেছিলাম না যে তুমি আমার কোনো জিনিসের স্পর্শ করবে না, আর তোমার কোনো ছোঁয়া জিনিস আমি খাবো না কিংবা পরবো না। তাহলে তুমি আমার ঘরে কি করতে এসেছো বলো তো? মা, আপনি তো আমাকে ভালোভাবে চেনেন, তাহলে তাহলে আপনি কি বিশ্বাস করেন যে চুরিটা আমি করেছি? মা, সত্যি কথা বলছি, আমি কোনো চুরি করিনি। মা, আমাকে এমনভাবে আপনার থেকে দূরে করবেন না মা। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি সংসারে একটা কোনো কাজ করতে পারছি না মা। আপনি যে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন মা, আমার যে আর ভালো লাগছে না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট। দেখো, আমি তোমার সাথে এখানে কথা বলতে চাই না। তুমি আমার নজরের সামনে থেকে চলে যাও, যাও এখান থেকে। আমার বড় বৌমা কোথায় গেল? বড় বৌমা, বড় বৌমা কোথায় গেল বলো তো তুমি? আর তখন সেখানে কমলা দেবীর বড় বৌমা চলে আসে। হ্যাঁ মা, বলুন, আপনি আমাকে ডাকছিলেন? আমি যে রান্নাঘরে রান্না করছিলাম, সেই কারণে আর এদিকে আসতে পারিনি তাড়াহুড়ো করে। বলুন মা, কি হয়েছে বলুন তো দেখি। দেখো বড় বৌমা, এই সংসারের সব দায়িত্ব তো আমি শুধু তোমার হাতেই ছেড়ে দিয়েছি এখন। শোনো মা, তুমি আমার জামা কাপড়গুলো কেচে নিয়ে আসো তো দেখি। আমার জামা কাপড়গুলো খুব ময়লা ধুলো পড়েছে, তাই বলছিলাম যদি কেচে আনো তো খুব ভালোই হবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার জামাগুলো ভালোভাবে কেচে আনবো। তবে আমাকে একটু সময় দিন, আমি তো সবে তরকারিটা বসিয়েছি, ওটাতে একটু করে নিয়ে তারপর আপনার জামা কাপড়গুলো কেচে দিচ্ছি ভালোভাবে। দেখো বড় বৌমা, তোমার বোনকে বলে দাও সে যেন এখানে না দাঁড়িয়ে থাকে। ওকে এই ঘর থেকে যেতে বলো, আর সে যেন আমার চোখের সামনে আর কখনো না আসে। আর আমার যেন কোনো কাজে যেন সে যেন হার না দেয়।
দেখ বোন, যখন যখন চাচ্ছে না, তাহলে তুই মায়ের সামনে কেন আসছিস বলতো? আর মায়ের কোনো কাজে তোকে আর হাত দিতে হবে না, বুঝলি? আমি মায়ের সব কাজ করে দেব, তোকে অত চিন্তা করতে হবে না। তো যা, তুই তোর ঘরে গিয়ে বিশ্রাম কর, আর খাওয়ার সময় হলে তোকে ডেকে দেবো, তুই খেয়ে নিস। হ্যাঁ। এমন কথা শুনে শিউলি অনেক কষ্ট পায়। সে আর কোনো কিছু কথা বলে না, ওখান থেকে চলে যায়। এমনভাবে সে পরিবারের সবার কাছ থেকে অবহেলা পাচ্ছিল। একমাত্র তার স্বামী তার পাশে ছিল। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন সে থালা বাসন মাজছিল, আর সেটা তার শাশুড়ি মা দেখতে পায়, আর তখন বলতে থাকে, এ কি মেয়ে, তুমি এখানে থালা বাসন মাজতে এসছো মানে কি? আমি তো তোমাকে বলেছিলাম না যে সংসারের কোনো জিনিসে তুমি হাত দেবে না? তাহলে তুমি এখানে বসে বসে থালা বাসন কেন মাজছো বলো তো দেখি? মা, দিদি তো সারাদিন সংসারের সব কাজ করছে, আর দিদি এখন একটু বিশ্রাম নিচ্ছে, আর থালা বাসনগুলো কলতলায় পড়ে আছে। তাই ভাবলাম যে আমি যদি মেজে নিই তাহলে তো দিদি একটু বিশ্রাম নিতে পারবে ভালোভাবে। তাই জন্য আমি একটু মেজে নিচ্ছিলাম মা। এখন আমার মনে হচ্ছে তোমাকে আর এই বাড়িতে রাখা যাবে না। তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া ভালোই হবে। যখন আমি তোমাকে বলেছি কোনো জিনিসে হাত দেবে না, তখন তুমি সব জিনিস কাক বাইরে করতে আসছো। এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। ওঠো দেখি, ওঠো, এখান থেকে তুমি উঠে চলে যাও দেখি। যেমন থালা বাসন আছে সেরকম থাকবে, আর বড় বৌমা যদি না মাজতে পারে সেগুলো আমি নিজে মেজে নেব। তবু তোমাকে হাত দিতে হবে না, এখান থেকে চলে যাও তুমি। মা, আপনি আমাকে এমনভাবে বঞ্চিত করবেন না মা। আমার মনের ভিতর যে কেমন চলে না চলে সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না মা। আমি সত্যি বলছি মা, আমার খুব কষ্ট হয়। আপনার কোনো কাজে আমি হাত লাগাতে পারি না, আপনার সেবা করতে পারি না, কিছুই করতে পারি না মা। আমি যে একা হয়ে গেছি মা, আর ভালো লাগছে না মা, সত্যি আর ভালো লাগছে না। সেটা তোমার ভালো লাগলো আর না লাগলো সেই সব আমার দেখার কথা না। চুরি করার আগে এই সব কথাগুলো একবার মনে করা উচিত ছিল, বুঝতে পেরেছো তো? শিউলি তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে তার অনেক খারাপ লেগে যায়। সে আর কোনো কথা বলে না। দেখতে দেখতে এমনভাবে বেশ 2 দিন কেটে যায়। তবে একদিন শিউলি তার দিদির কাছে গিয়ে বলতে থাকে, দিদি, তোমাকে একটা কথা বলি, তুমি যে কাজটা করেছো সেটা কি খুব ভালো কাজ করেছো? তুমি আমাকে হিংসা করো সেটা আমি জানি, কিন্তু তুমি এত বড় মিথ্যে অপবাদ আমার নামে কেন দিলে বলো দিদি? কেন রে শিউলি, তোর আবার কি হলো? আমি আবার তোর নামে কি মিথ্যে অপবাদ দিয়েছি রে? দিদি, সব কিছু জেনে শুনে না জানার ভান কেন করছো? তুমি তো এটা ভালো করে জানো যে ওই সব কিছু গয়না দেখাশুনো তুমি আর আমি করছিলাম। সেদিন সব কিছু মিলিয়ে মিলিয়ে রাখছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছিলে মাকে ডেকে আনার কথা। আমি তো ডেকেই আনতে গিয়েছিলাম, আর ঘরের মধ্যে তুমি ছিলে। কিন্তু মারা যখন আসে তুমি কি বলেছো যে ঘরের মধ্যে আমি ছিলাম। আমার তো এখন মনে হচ্ছে যে সোনার গয়নাটা তুমিই হাতিয়েছো, আর আমার নামে সম্পূর্ণ দোষ দিয়ে দিয়েছো। হ্যাঁ রে বোনটি আমার, তুই একদম ঠিকই ধরেছিস। ওই সোনার গয়নাটা আমিই হাতিয়েছি, আর সম্পূর্ণ দোষটা তোকেই দিয়েছি। তোকে আমার একদম সহ্য হয় না। তুই সবসময় নাম কিনতে চাস না। আর দেখ, এখন আমি এই বাড়ির সবাইকে আমার হাতের মুঠোয় রেখেছি। আমি আমার আঙুলে সবাইকে নাচাই। তাহলে তুই ভাব। আর হ্যাঁ, মা তোর কথা কখনোই বিশ্বাস করবে না। মাকে এমন বলেছি, মা তোকে আর কখনোই বিশ্বাস করবে না। তোর মুখও তো দেখতে চায় না মা। আর তখন সেখানে কমলা দেবী চলে আসে। আরে মা, আপনি এখানে কেন আসতে গেলেন? আমাকে তো ডাকতে পারতেন। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার কোনো কাজ তোমাকে আর করতে হবে না, বুঝেছো? এবার তুমি তোমার বাক্স প্যাডটা গোছাও তো দেখি। তুমি যাও, তোমার বাপের বাড়িতে চলে যাও। কেন মা, আপনি এমনভাবে কেন বলছেন? আর আমি বাপের বাড়িতে কেন যাব এখন? কেন বৌমা, তুমি কি করেছো তুমি নিজেই জানো না? তুমি তোমার বোনের সব থেকে বড় শত্রু। আর শোনো, তোমরা যা কথাবার্তা বলছিলে তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। এতদিন আমি ছোট বৌমাকে কত অপমান করে এসেছি, কত মুখ ঝামটা দিয়েছি, আর তুমি এই কাণ্ডগুলো ঘটিয়ে তোমার বোনের নামে সব দোষ দিয়েছো। ছি ছি ছি, তুমি ওর নিজের দিদি নাকি শত্রু সেটা বলো তো দেখি। মা, আমি আপনাকে বারবার বলেছিলাম যে আমি চুরি করিনি, কিন্তু আপনি আমার কথা একটাও শোনেননি। বারবার আমার ওপর মিথ্যা দোষারোপ করে গেছেন। বারবার সবার থেকে আমাকে দূরে রেখেছেন মা। আমার যে খুবই কষ্ট হতো মা। ছোট বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার সাথে যে অন্যায় করেছি তা ক্ষমা চাওয়ারও যোগ্য না। তবে বড় বৌমা, তুমি যে কাজটা করেছো সেটা অন্যায় কাজ করেছো। তোমরা তো একই মায়ের পেটেরই 2 সন্তান, তাহলে একটা বোন এত ভালো আর একটা বোন এত শয়তানি। ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি এখান থেকে চলে যাও, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই।
মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমার যে অনেক বড় অন্যায় ভুল হয়ে গেছে মা। আর এমনটা আর কখনো হবে না মা, আর এমনটা কখনো হবে না। আমি খুব হিংসুটে, আমার বোনকে দেখে খুব হিংসা করি। সবাই যখন আমার বোনের নামে প্রশংসা করে, ভালোবাসে, আমার সেটা সহ্য হতো না মা। আমি সত্যি খুব হিংসুটে মা, আমাকে ক্ষমা করে দিন, আর কখনোই হবে না মা। মা, আমি দিদির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দিদিকে ক্ষমা করে দিন। ও তো ভুল স্বীকার করেছে মা, তাহলে আপনি ওকে ক্ষমা করে দিন। অন্তত একটা তো সুযোগ দিন, এরপরে যদি ও আবার দোষ করে তাহলে নয় আপনি ওকে যে কোনো শাস্তি দিতে পারেন মা। একবার তো সুযোগ দিন মানুষকে। ঠিক আছে ছোট বৌমা, তুমি যখন বললে তখন আমি তোমার দিদিকে ক্ষমা করে দিচ্ছি। এর পরবর্তীকালে যদি তুমি আবার কোনো ভুল করো তাহলে কিন্তু খবর আছে, মনে করে রেখো। না মা, আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর কখনোই করব না মা। আমাকে আপনি ক্ষমা করে দিন। আর আমার বোন সত্যি অনেক ভালো, অনেক ভালো। আমি যে ওকে হিংসা করতাম, কখনো আমার ওপর হিংসা করতো না। আমার বোন সবসময় আমার ভালো চাইতো। মা, আজকেকার পর থেকে আমি আমার বোনকেও হিংসা কখনোই করব না। আর এমন বোন যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, আমি তোর সাথে যে অনেক অন্যায় কাজ করেছি। মালা সবার কাছে ক্ষমা চায় এবং সবাই মালাকে ক্ষমা করে দেয় এবং সুযোগও দেয়। তবে মালা আর কখনো সে কোনো ভুল করেনি, আর না তার বোনকে কখনো হিংসা করেছে। এমনভাবে দুই বোন একই শ্বশুরবাড়িতে সুন্দরভাবে সংসার করতে থাকে।